আমন্ত্রণ গ্লোবাল টাইমে বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। ইউক্রেনের যুদ্ধবিরতি প্রস্তাবিত ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ফলপ্রসূ আলোচনা হয়েছে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বলছেন এর মধ্য দিয়ে রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ হওয়ার খুব সম্ভাবনা তৈরি হয়েছে। এদিকে কূটনৈতিক প্রচেষ্টায় যুদ্ধ অবসানের দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের ফলপ্রসূ আলোচনার পর ইউক্রেনের যুদ্ধের সমাপ্তির অত্যন্ত ভালো ফল সম্ভাবনা হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। শুক্রবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্টে লেখেন, মস্কো ও কিয়েভ দ্রুত একটি যুদ্ধবিরতিতে সম্মত হোক। তিনি সতর্ক করে বলেন, এই সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নিতে পারে এবং ইতিমধ্যে উভয় পক্ষের অনেক প্রাণহানি ঘটেছে। এদিকে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে মস্কো সফর করছেন ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ। বৃহস্পতিবার রাতে মস্কোতে যুক্তরাষ্ট্রের দূত স্টিভ কফের সঙ্গে পুতিনের দীর্ঘ বৈঠক হয়েছে। অপরদিকে পুতিন বলেছেন তিনি ইউক্রেনের যুদ্ধবিরতি ধারণার সঙ্গে একমত। একই সঙ্গে তিনি বেশ কিছু শর্তও দিয়েছেন। এছাড়া রাশিয়া দাবি করেছে দেশটির সেনাবাহিনী কুরস্ক অঞ্চলের শেষ কয়েকটি ইউক্রেনীয় ঘাঁটি উচ্ছেদের অভিযানে আরও একটি গ্রাম পুনর্দখল করেছে। কূটনৈতিক প্রচেষ্টায় যুদ্ধের সমাপ্তির দিকে এগিয়ে চলছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। শুক্রবার রাতে তার ভিডিও ভাষণে তিনি বলেন, যুদ্ধের সমাপ্তির দিকে অগ্রসর হওয়ার জন্য যুক্তরাষ্ট্রের নিঃশর্ত নীরবতা প্রস্তাব গ্রহণ করেছেন তিনি। কূটনীতি প্রচুর আলোচনা এই যুদ্ধের সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে, নির্ভরযোগ্য শান্তির দিকে দ্রুত অগ্রসর হচ্ছে। এই আলোচনা এবং যুদ্ধবিরতি প্রস্তাব ইউক্রেন সংকটের সমাধানে কতটা ভূমিকা রাখবে তা এখনো অনিশ্চিত। তবে আন্তর্জাতিক সম্প্রদায় আশা করছে এই উদ্যোগ শান্তি প্রতিষ্ঠার দিকে একটি ইতিবাচক পদক্ষেপ হবে। চন্দ্রা, নিউজ 24। কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মার্ক কার্নি। পরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কানাডা কোনোভাবেই যুক্তরাষ্ট্রের অংশ হবে না। নতুন প্রশাসন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধ মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে। এদিকে G7 সম্মেলনের শেষ দিনে কানাডার সার্বভৌমত্বের প্রতি সমর্থন অব্যাহত রাখার গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন জার্মানি ও ইতালির পররাষ্ট্রমন্ত্রীরা। শুক্রবার কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মার্ক কার্নি। পরে অটোয়ার রিডো হলের বাইরে সংবাদ সম্মেলনে অভ্যন্তরীণ ও কূটনৈতিক বিভিন্ন বিষয়ে প্রশ্নের জবাব দেন কার্নি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে তার প্রশাসন। আরো বলেন, কানাডা কোনোভাবেই যুক্তরাষ্ট্রের অংশ হবে না। মার্কো রুবিওর 51তম অঙ্গরাজ্য বিষয়ক মন্তব্যকে পাগলামি বলেও আখ্যা দেন কার্নি। আমরা কখনোই কোনো আকার বা আকৃতিতে যুক্তরাষ্ট্রের অংশ হব না। আমরা মৌলিকভাবে একটি আলাদা দেশ। তবে বিভিন্ন কূটনৈতিক বিষয়ে সমঝোতায় আসতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেন নতুন প্রধানমন্ত্রী। কানাডার রক্ষণশীল দলের সমাবেশে দেশটির অর্থনীতি নিয়ন্ত্রণ ফিরিয়ে আনার এবং একটি সার্বভৌম, স্বনির্ভর এবং শক্তিশালী জাতি হয়ে ওঠার অঙ্গীকার করেন কার্নি। এদিকে সার্বভৌমত্বের প্রতি সমর্থন অব্যাহত রাখবে G7 এর পররাষ্ট্রমন্ত্রীরা। শনিবার কানাডার চার্লোভুইক্সে সম্মেলনের শেষ দিন কানাডার সার্বভৌমত্ব নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেন জার্মানি ও ইতালির পররাষ্ট্রমন্ত্রীরা। তবে ভবিষ্যতে কানাডার সার্বভৌমত্ব নিয়ে কূটনৈতিক বিতর্ক কতদূর গড়াবে তা দেখার বিষয়। চন্দ্রা, নিউজ 24। বিশ্বের 43টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে আগমন ও ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। সূত্র সংক্রান্ত সরকারি নথির বরাত দিয়ে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। সম্ভাব্য নিষেধাজ্ঞাকে 3টি ধাপ বা স্তরে ভাগ করা হয়েছে। প্রথম গ্রুপে রয়েছে 10টি দেশ: আফগানিস্তান, ইরান, কিউবা, উত্তর কোরিয়া, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, ভেনেজুয়েলা এবং ইয়েমেন। এই দেশগুলোর নাগরিকদের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা জারি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার আদেশ কার্যকর হলে এসব দেশের নাগরিকরা কোনো প্রকার মার্কিন ভিসার জন্য আবেদন করতে পারবেন না।
ট্রাম্প বিদ্বেষী হওয়ায় ওয়াশিংটনে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত ইব্রাহিম রাসুলকে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এ তথ্য জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। এ সময় রুবিও দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতের বিরুদ্ধে ট্রাম্প ও যুক্তরাষ্ট্রকে ঘৃণার অভিযোগ আনেন এবং তাকে বর্ণবিদ্বেষী রাজনৈতিক হিসেবে আখ্যা দেন। এদিকে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তকে দুঃখজনক বলছে দক্ষিণ আফ্রিকা। গাজায় ৫০ দিনের যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিয়েছেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত। যদিও হামাসের দাবি সফল যুদ্ধবিরতিতে ভয় পান নেতানিয়াহু। গেল কয়েকদিন ধরে গাজায় ত্রাণ প্রবেশ না করায় খাদ্য সংকটে রয়েছে ফিলিস্তিনিরা। চলমান পরিস্থিতিতেও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। এতে প্রাণ হারান আরও ৪ ফিলিস্তিনি। গাজায় যুদ্ধবিরতি আলোচনা নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা নাটকীয়তা। এ পরিস্থিতিতেও উপত্যকাটিতে আগ্রাসন অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। এর মধ্যেই এবার ৫০ দিনের যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিলেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। জেরুজালেম পোস্টের বরাতে জানা যায়, উইটকফের কাতার সফরের পর নতুন যুদ্ধবিরতির প্রস্তাবের রূপরেখা উপস্থাপন করেন তিনি। পরিকল্পনার অধীনে হামাস প্রায় ৫ জিম্মিকে মুক্তি দেবে এবং মরদেহ হস্তান্তর করবে। বিনিময়ে ইসরায়েল ৫০ দিনের যুদ্ধবিরতির অনুমতি দেবে। এছাড়াও ৫০ দিনের যুদ্ধবিরতির চলমান থাকা অবস্থায় এটি আরও বাড়ানোর জন্য আলোচনা করা হবে। এতে গাজায় মানবিক সহায়তা আবারও শুরু করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। যদিও হামাসের দাবি সফল যুদ্ধবিরতি বাস্তবায়নের ভয় পাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেই সঙ্গে আইডিএফ এখনও উপত্যকাটিতে ত্রাণ প্রবেশ আটকে রেখেছে বলে অভিযোগ গোষ্ঠীটির। এ অবস্থায় খাদ্য সংকটে পড়তে পারে ফিলিস্তিনিরা। এদিকে শনিবারও গাজা সিটিতে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নিহত হয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিনই গাজায় যুদ্ধ অপরাধ করছে আইডিএফ। আফরিন মৌ, নিউজ 24। ২০২৫ অর্থ বছরের প্রথম ৫ মাসে যুক্তরাষ্ট্রে বাজেট ঘাটতি রেকর্ড স্তরে পৌঁছেছে জানিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ। শুক্রবার দেশটির অর্থ বিভাগ জানিয়েছে, গত অক্টোবরে শুরু হওয়া বাজেট ঘাটতি ছিল ১.১৪৭ ট্রিলিয়ন বা ১,১৪,৭০০ কোটি ডলার। এর মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের পর প্রথম পূর্ণ মাস ফেব্রুয়ারিতে ঘাটতি ছিল ৩০,৭০০ কোটি ডলার, যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় ৪% বেশি। এই ছিল গ্লোবাল টাইমের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।